আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বেগম রোকেয়ার মতিচুর প্রবন্ধ অবলম্বনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমাদের এই প্রবন্ধ পড়লে অবশ্যই বেগম রোকেয়ার সেই সময় যে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন তা আমরা স্পষ্টই দেখতে পাই। কেননা তৎকালীন সময়ে যেখানে নারীদের ঘরের বাইরে বের হয় কোনো সুযোগই ছিল না, ঠিক সেই সময় বেগম রোকেয়া পড়াশোনা করেছেন এবং নিজে নিজে শিক্ষিত, অর্থাৎ যেটাকে আমরা স্বশিক্ষিত বলতে পারি। স্বশিক্ষিত হয়ে এবং নারীদেরকে তিনি নারীদের অধিকার আদায়ের জন্য অনবদ্য চেষ্টা করেছিলেন। তো যাই হোক, আমরা এই মতিচুর প্রবন্ধ পাঠ করলে দেখতে পাই যে আসলে বেগম রোকেয়া ছিলেন তৎকালীন সময়ে যুগের চেয়েও প্রাগ্রসর। কেননা অন্যান্য নারীরা কেন, পুরুষরাই যেখানে এতটা শিক্ষিত ছিল না, সেখানে ইনি নিজেই স্বশিক্ষিত হয়ে নারীদেরকে জাগিয়ে তোলার একটা অনবদ্য ভূমিকা রেখেছেন। তো আজকে আমরা আলোচনা করব বেগম রোকেয়া ছিলেন যুগের চেয়েও প্রাগ্রসর এই বিষয়ে। চলুন দেখা যাক প্রশ্নটি। কর্মপ্রণোদনা ও সাহিত্য সাধনার মাধ্যমে নারীদেরকে শিক্ষা ও কর্মে অগ্রগামী করার জন্য যে মহীয়সী নারী তার জীবনের সর্বস্ব উৎসর্গ করেছিলেন তিনি হলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। পলাশীর যুদ্ধের পর বাঙালি মুসলমান তাদের নেতৃত্বে দূরদর্শিতার অভাবে শিক্ষা, কর্ম, অর্থনীতি এবং রাজনৈতিক ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল। তখন কতিপয় মুসলিম সমাজ সংস্কার সাধনে ব্রতী হন। তখন নারীদের শিক্ষার পরিবেশ তো দূরের কথা, তারা চার দেয়ালের মাঝে আবদ্ধ থাকত। তৎসময়ে আবির্ভাব ঘটে বেগম রোকেয়ার। নারীদের অবরোধ মুক্ত করে শিক্ষায় প্রাণিতকরণের মাধ্যমে তাদেরকে পুরুষদের সমান্তরালে কর্মমুখী করার প্রয়াস ছিল তার আমৃত্যু। নারীদের সামগ্রিক উন্নয়ন ও প্রত্যাশী তিনি হলেও বাঙালি হিন্দু এবং মুসলমানের জাগরণ পথ তিনি তার লেখনীর মাধ্যমে নির্মাণ করেছেন। এজন্য মূলত তাকে যুগের চেয়েও প্রাগ্রসর বলা হয়। 1904 সালের জানুয়ারি মাসে তার প্রথম রচনা প্রকাশিত হয়, কিন্তু তাতে মহিলাসুলভ মনোভাব একেবারে অনুপস্থিত। বস্তুত তার আলোচ্য বিষয় স্ত্রী শিক্ষা, শিশুপালন, গৃহকর্ম সব নয়, যেমনটা সেকালে লেখিকারা করতেন। ধারালো বিদ্রূপের ভাষায় এবং তীব্র ব্যঙ্গে তিনি আক্রমণ করেন বাঙালি চরিত্রকে। তিনি বলেন, বাঙালি নিরীহ, কোমল, দুর্বল এবং কাব্যিক আরাম প্রিয়, এবং কাপুরুষ, কোনো অ্যাডভেঞ্চারেই তাদের উৎসাহ নেই। লেখিকা বলেন, যদি ভারতবর্ষকে একটা সরোবর মনে করেন তবে বাঙালি তাহাতে পদ্মিনী, যদি ভারতবর্ষকে একটা উপন্যাস মনে করেন তবে বাঙালি তাহার নায়িকা। ভারতের পুরুষ সমাজে বাঙালি পুরুষিকা। সশরীরে পরিশ্রম করে মুদ্রা লাভ করা অপেক্ষা ওল্ড ফুল শ্বশুরের যথাসর্বস্ব লুণ্ঠন করা সহজ। বস্তুত সেকালের মহিলাদের তুলনায় রোকেয়ার সচেতনতা ছিল সুগভীর এবং সুদূর প্রসারী। গৃহকর্ম ও সন্তান লালন মহিলাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও তার ভাবনা কেবল এসবে সম্পৃক্ত ছিল না। গৃহজীবনে বেশিরভাগ সময় কাটালেও তার চিন্তা বোরকা অথবা অন্তঃপুরের পর্দা দিয়ে বাধাপ্রাপ্ত, সাম্প্রদায়িকতা অথবা ভদ্রলোক সুলভ গণ্ডির দ্বারাও আবদ্ধ নয়। তিনি যখন বলেন, কেবল কলিকাতাটুকু আমাদের ভারতবর্ষ নহে, মুষ্টিমেয় ও সৌভাগ্যশালী ধনাঢ্য ব্যক্তি যথা সমস্ত ভারতবাসী নহে, তার এই বক্তব্য থেকেই আমরা বুঝতে পারি তার চিন্তা, ভাবনা, দৃষ্টিভঙ্গি কতটা আধুনিক। বেগম রোকেয়া আরও বলেন, চাষাই সমাজের মেরুদণ্ড। এ উক্তির মাধ্যমে রোকেয়ার সমাজ সচেতনতার বিষয়টি স্পষ্ট হয়েছে। রোকেয়া বাঙালির সমস্যার সমাধানের পথ দেখিয়েছেন। তিনি বলেন, চরকা, এন্ডি সহ অন্যান্য কুটির শিল্পের পুনরুদ্ধারে বাঙালির অর্থনৈতিক স্বাবলম্বন আসবে। রোকেয়ার সমসাময়িক সংস্কারকরাও নারীদের দুর্দশা লাঘব চেয়েছিলেন। তারা বলেছেন, লেখাপড়া, গৃহকর্ম, সন্তান লালন পালন পদ্ধতি শিখে নারীদের আরও ভালো মা এবং স্ত্রী হতে, পুরুষদের হাতে আরও বেশি শোষিত হওয়ার জন্য তাদের আরও উপযোগী হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন। কিন্তু রোকেয়া নারীর জীবনকে শুধু গৃহকর্ম, রন্ধন, সন্তান লালন পালনের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তিনি নারীকে সর্বক্ষেত্রে পুরুষের সমকক্ষতা অর্জন করতে বলেছেন। রোকেয়ার চোখে নারী মুক্তির অর্থ পুরুষের সমকক্ষতা অর্জন, এটা আমরা দেখতে পাই। রোকেয়া আরও বলেছেন, জীবনের পথে পুরুষের পাশাপাশি চলিবার ইচ্ছা অথবা দৃঢ় সংকল্প আবশ্যক, এবং আমরা যে গোলাম জাতি নই এ কথায় বিশ্বাস স্থাপন করিতে হইবে।
পুরুষের সমকক্ষতা লাভের জন্য আমাদিগকে যাহা করিতে হয় তাহাই করিব। 1904 সালে রোকেয়া যখন পুরুষের সমকক্ষতা অর্জনের দাবি জানান, তখন বাঙালি সমাজে এ ধারণা অভিনব ছিল। জ্ঞানদান নন্দিনী সেন, কৃষ্ণ ভাবিনী দাস নারী জাগরণের কথা বললেও নারীর সমকক্ষতা লাভের দাবি তারা তোলেননি। কিন্তু রোকেয়া সেটি করেছিলেন, তিনি তার চেয়েও বেশি করেছিলেন, কারণ তিনি শুধু পুরুষের সমকক্ষতা চাননি, তাকে ছাড়িয়ে যেতেও চেয়েছেন। সমাজ শোষিত নারীর করুণ অবস্থা দেখে মানস কুমারী সহানুভূতি জানিয়েছে, বলেছেন যে, কাঁদো তোরা অভাগিনী, আমিও কাঁদিব ভগিনী, তোদের তরে বিজনে ঢালিব। বেগম রোকেয়া এ মনোভাবকে একরকম ধিক্কার জানিয়েছেন। নারীদের শোষণ পুরুষরা সহজে বন্ধ করবে তা প্রত্যাশিত নয়। অন্যায়, কর্তৃত্ব ও দুঃশাসন অগ্রাহ্য করে কঠোর সংগ্রামের মধ্য দিয়ে নারীর মুক্তির পথ খুঁজে বের করতে হবে। পুরুষের কাছে দয়া ভিক্ষা নয়, অধিকার আদায় করতে হবে, বঞ্চনার ক্রন্দন নয়, প্রতিবাদ করতে হবে। বেগম রোকেয়া এখানেই তার সমসাময়িক নারীদের থেকে স্বতন্ত্র। তিনি বলেন, আমি কিন্তু তাহার সহিত একমত হইয়া কাঁদিবার সুরে সুরে মিলাইতে পারিতেছি না। আমার ভগ্নীটি অবশেষে সবখানি শক্তি কাঁদিয়া মরিতে ব্যয় করিলেন। ব্যয়, ঐরূপ বিজনী অশ্রু ঢালিয়াই আমরা এখন অবলা হইয়া পড়িয়াছি। বেগম রোকেয়া তৎকালীন সময়ে এসব বিদ্যায় মেয়েদের জন্য উপযুক্ত কিনা এই বিষয়ে একটি বিতর্কের সৃষ্টি হয়। অনেকেই তার সমসাময়িক মত দেন, সব বিদ্যায় মেয়েদের শেখার দরকার নেই, সব কিছু তাদের জন্য ভালোও নয়। কিন্তু বেগম রোকেয়া মনে করতেন সব বিদ্যাতেই মেয়েদের সমান অধিকার, এমনকি বিজ্ঞানেও। কবিতা রচনা সম্ভবত শিক্ষা সাপেক্ষ নয়, কিন্তু বেগম রোকেয়া তাকেও নারী শিক্ষার অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন। তাহলে উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এটা প্রতীয়মান হয় যে বেগম রোকেয়া আসলেই যুগের চেয়ে প্রাগ্রসর ছিলেন। কেননা যেখানে অন্যান্য পুরুষ লেখকরাই পুরুষ লেখকরাই যেখানে সাহসিকতা পায়নি যে নারীদেরকে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে আসতে হবে, সেখানে বেগম রোকেয়া তা করার অনবদ্য চেষ্টা চালিয়েছিলেন এবং সবশেষে সফলতা লাভ করেছিলেন। ধন্যবাদ সবাইকে।